যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন? আমি একটা জায়গা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আওয়ামী লীগ নিয়ে আমাকে নিয়ে খুব মানুষের তো খুব কৌতূহল। আমি মানুষকে একটা কথা বলি, আপনি যতবার মব করবেন, হ্যাঁ আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনি যতবার মব করবেন, আপনি যতবার পিটায় মানুষকে মারবেন, আপনি যতবার মিথ্যা মামলা দায়ের করবেন, আপনি যতবার মানে সাবেক স্পিকারের মতন যার ইমেজ আছে তাকে মাটিতে ফেলবেন ধইরা নিয়ে যাওয়ার নাম কইরা, হ্যাঁ আপনি যতবার তাদের মতন মানুষের বিরুদ্ধে খুনের মামলা দিবেন, হ্যাঁ মানে যেটা আপনার কানে অদ্ভুত শুনাইতেছে, মানে শিরিন শারমিন গিয়ে খুন করছে, হ্যাঁ মানে যেমন রুমিন ফারহানা, আমার কিন্তু খুনের মামলা ছিল আমার বিরুদ্ধে। তো এগুলা না, আপনি যতবার এগুলা করবেন আপনি ততবার আপনার কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের শক্তিশালী করবেন। লিখা রাখেন এটা আমার কাছে না, নিজেকে মানে আমি যদি তাদের সকল অভিযোগ সত্য বলিয়া ধরিয়া লই, হ্যাঁ যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতন, বুঝছেন? যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না হইলেন লাইফ সেভিং মেশিন, হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপি কে বাঁচাইতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না নাকি করেন? সেজন্য আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু, আপনি বুঝে নেন। জি জি জি। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষেই কথা বলছেন, ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকেই এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে করব কেন জানেন? হ্যাঁ জি বল। না 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 না, কখনো না। জি, ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড, রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে, না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না। খালেদ এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, এক। দুই হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে, হ্যাঁ লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। 3 হচ্ছে এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন,
সেটাও গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তার জবাব দিতে পারবো না। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ কোনো ওয়ার অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে, দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে এখনো আছেন, করতে হচ্ছে, স্টিল সেখানে আছেন, তিনি সেখানে আছেন, এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই, মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি ওনার সকল বিষয় বুৎপত্তি আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে, মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। মব নিয়ে যখন কথা বললেন তখন আমি, আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল সাক্ষাৎকার, আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে। আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোনো অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভিতরে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি। অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে, হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো, কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো, কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো, কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ, যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো, মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানব না। ইটস আ ভেরি বিউটিফুল মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট সাইড। কিন্তু তারা কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল, কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন, মানে এখন
আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা, ধরেন আমি ইনিশিয়েট করেছি, উনি দেন অ্যান্ড দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই, বিশ্বাস করেন, ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, আবার একইভাবে ওই আমি আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাষা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আসে, তারপরে হচ্ছে যে যারা আসে তারা মামুরা আসে, তারা আপনি একজন, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই জন্য আমি আমার সংসদের প্রথম দিন বলছিলাম আমরা ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ ভেরি ব্যাড সিগন্যাল ফর দি রুলিং পার্টি। আমরা আসলে মানে ইয়া পড়তে গিয়ে আমার এটা প্রায় মনে হয় যে থিটা ক্ষুদ্র বলিয়া ওকে উপেক্ষা করা যায় এখানে। যাই হোক, আওয়ামী লীগ নিয়ে আসলে আমাদের দর্শকদের প্রশ্নের শেষ নাই। একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফেসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা দেখুন, এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি, যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার সে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব, নাকি এটা আসলে মানুষের হাতে, 20 কোটি মানুষের হাতে ছেড়ে দিলাম? আচ্ছা ঠিক আছে, ভোট দেওয়া মানুষ ওরে, যেমন ধরেন জাতীয় পার্টিকে শূন্য একটা আসনও পায় না, জিএম কাদেরও জিততে পারে না নির্বাচনে, ঠিক আছে। এখন আওয়ামী লীগকে যদি মানুষ তার ভোট দিয়ে প্রত্যাখ্যান করত, এই যে সরি বলে নাই, এই যে কোনো রিমোর্স নাই, এই যে তারা মানে অগস্ট মাসে এবং জুলাই মাসে ভয়াবহ গণহত্যা চালাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো ইত্যাদি কারণে যদি মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিত, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি আরো অনেক বেশি দুর্বল হইতো না? অবশ্যই। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিটা আরো অনেক বেশি মানে মলিন হয়ে যাইতো না? কিন্তু সেই সুযোগটাই তো আমরা তাদের দিলাম না। অবশ্যই। আমার মনে আছে যে সম্ভবত আপনার সঙ্গেই আলাপে যখন ডয়চে ভেলেতে ছিলাম, আমি এরকম বলেছিলাম, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, আমি তখন এরকম বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দেন, তারপরে শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরে ভোট দেন। একদম, তারপরে ভোট দেন, তারপরে ভোট দেন। আমার কাছে কিন্তু মনে হয় যে আওয়ামী লীগ বলতে যে জুজুর মানে মানে এইটা খুবই মানে বলা হয় যে আওয়ামী লীগকে আসতে দিলে আওয়ামী লীগ একদম, ব্যাপারটা আসলে সেরকম নাই হওয়ার কথা ছিল, এবং সেটা আসলে জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত ছিল। ব্যাপারে আমি আপনার সাথে, জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনি আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না, বিকজ শেখ হাসিনা ওয়াজ দ্য টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে, তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক, দুই হচ্ছে ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয়, তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, মানে ফেরত পাঠানোর যে চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি মানে গত
24 সালে পড়েছিলাম, এটা এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, মুখস্থ নাই, কিন্তু যে যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। সো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না।